দর্শক, আমাদের নিয়মিত অনুষ্ঠান সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুলতান আহমেদ। দর্শক, আপনারা জানেন যে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা প্রতিদিন দুপুর 1টা থেকে উপস্থিত হই এবং সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে বিশেষজ্ঞ অতিথিরা যুক্ত থাকেন। দর্শক, আপনারা জানেন যে গত কয়েক মাস ধরেই কিন্তু বেশ আলোচনায় পুঁজিবাজার এবং এই পুঁজিবাজারের উত্থান কিন্তু বিনিয়োগকারীদেরকে নজর কেড়েছে এবং নতুন নতুন দেশ বিদেশের বিনিয়োগ বাড়ছে পুঁজিবাজারে। ঢাকার বাজার যদি বলি, বাজার মূলধন কিন্তু বেড়ে প্রায় 6 লাখ কোটি টাকার ঘরে চলে আসার কাছাকাছি চলে এসছে। 5.6 লাখ কোটি টাকা শেষ কার্যদিবসের হিসেব যদি ধরি, যেটি এক বছর আগেও 3,86,000 কোটি টাকা ছিল। এর পাশাপাশি ডিএসসির যে সাধারণ সূচক, প্রধান সূচক, সেটিও আজকের অবস্থান করছে 7,230 পয়েন্টের ঘরে। সব মিলিয়ে ঊর্ধ্বমুখী বাজার। তবে সেই বাজারেও আসলে নানান বিষয় এখন আলোচনা হচ্ছে। আমরা সম্প্রতি দেখেছি বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজারের যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, তারাও একটি বিষয় নিয়ে আসলে বলতে গেলে মুখোমুখি অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে আমরা আজকে পুঁজিবাজার যে আলোচনায় সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চাই। যারা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, যারা বিনিয়োগকারী রয়েছেন, তাদের জন্য বেশ কিছু পরামর্শ থাকবে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের সঙ্গে দর্শক 3 জন অতিথি যুক্ত হয়েছেন। আমরা খুবই আসলে আন্তরিকভাবে আনন্দ প্রকাশ করছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও দুজন, আহমেদ রশিদ লালী, তিনি সাবেক সভাপতি ডিবিএ এবং সাবেক সহসভাপতি ডিএসসি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আল আমিন। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই জনাব আহমেদ রশিদ লালী আপনাকে দিয়ে। আপনারা পুঁজিবাজারের সরাসরি ব্যবসার সাথে জড়িত এবং বিনিয়োগকারীদের নানাভাবে আপনারা উৎসাহিত করেন বাজারে, এবং এখনকার যেই বাজার, ঊর্ধ্বমুখী বাজার, সেই বাজারে আসলে কতটুকু সাবধানতার সাথে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে, নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে শুরুতে আমি জানতে চাই আসলে এখনকার বাজারটা কোন পর্যায়ে রয়েছে, আপনার মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ। দেখেন, বাজারটা একটা ব্যালেন্স অবস্থায় আছে। আপনি যদি আজকে চিত্র দেখেন, আজকে কিন্তু প্রফিট টেকিং হচ্ছে এবং রেগুলারলি কিন্তু প্রফিট টেকিং হচ্ছে। আমি মনে করি যে বাজারটা একটা খুবই ব্যালেন্স অবস্থায় আছে এবং এমন আহামরি কোন পর্যায়ে এই পর্যন্ত আমি দেখছি না যে কোনো রিস্ক ফ্যাক্টর সেরকম আছে। তবে যে জিনিসটা সবসময় আমরা বলি যে একটু বুঝে শুনে ইনভেস্ট করে ভালো, মিনিমাম ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যে যাওয়া ভালো, রিউমার্স এর মধ্যে না গিয়ে মিনিমাম ফান্ডামেন্টালে যাওয়া ভালো, সেই দিকে আমরা। এখন বিষয়টা হচ্ছে যে এইভাবে যদি আমাদের কোনো আর্টিফিশিয়াল ইন্টারফারেন্স না হয়, তাহলে বাজারটাতে অনেক গ্রোথ বাকি আছে। আমরা সামনের দিনগুলোতে বাজারে অনেক গ্রোথ দেখতে পাবো ইনশাআল্লাহ। তার কারণটা হলো যে আমাদের এসএমই বোর্ড আসতেছে, আমাদের অল্টারনেটিভ বোর্ড আসতেছে, আমাদের ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট কোম্পানি যেটাকে আমরা সিসিবিএল বলি, সেটা হয়ে যাচ্ছে। সো ভলিউমস গুলো কিন্তু আরো বাড়বে। সো এখানে 250,000 ভলিউম হচ্ছে। এই ভলিউমটা বন্ড মার্কেটও কিন্তু আসতেছে, হ্যাঁ, বন্ডের ডেট মার্কেটও কিন্তু আসতেছে। সো কাজেই এই ভলিউমস গুলো কিন্তু আরো অনেক উপরে কিন্তু যাবে বলে আমরা আশা করছি। জনাব আহমেদ রশিদ লালী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছ থেকে একটু মূল্যায়ন জানতে চাইবো। আপনি বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকারে বলেছেন যে আসলে যখন বাজার টানা ঊর্ধ্বমুখী থাকে তখন আসলে খুব বিচক্ষণতার সাথে সতর্ক থেকে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন আপনি। আপনার কাছে কি মনে হয় এখনকার বাজারটি আসলে সতর্ক হওয়ার সময় এসেছে? আমি মনে করি যে বাজারে এখনো ঝুঁকির ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর এমন কিছু নেই, এবং বাজারে বর্তমান যে ইন্ডেক্স আছে সেটা এমন কোনো বেশি নয়। বরং আমি বলবো যে এটা নর্মালি এরকম থাকাটাই উচিত। যে দুটো দুর্বলতা আমি দেখতে পাচ্ছি, যে আমি লালী সাহেবের সঙ্গে একমত হতে পারছি না যে নিয়মিত মার্কেট কারেকশন হচ্ছে এবং প্রফিট টেকিং হচ্ছে। এটা নিয়মিত হচ্ছে না, তবে ইদানিং কয়েকদিন আমি দেখছি যে একটু মার্কেট কারেকশনের প্রবণতা, যেটা খুব ভালো একটা সাইন। বিনিয়োগকারী এবং মার্কেট প্লেয়ার সবাইকে মনে রাখতে হবে যে ক্রমাগত যদি বাজার বাড়তে থাকে প্রতিদিন উইদাউট এনি মার্কেট কারেকশন, উইদাউট প্রফিট টেকিং, তাহলে সেটা ভবিষ্যতের জন্য একটা ভালো খবর না। এবং বিনিয়োগকারীদেরকেও বুঝতে হবে, তারা সবসময় চায় যে প্রতিদিন দাম বাড়বে,
কিন্তু এটা যে আসলে ভালো না, এটা যে একটা সর্বনাশ ডাকতে পারে আলটিমেটলি, এটা তাদের বোঝা উচিত। মার্কেট কারেকশন আমি গত এক সপ্তাহে দেখছি যে কিছু কিছু মার্কেট কারেকশন হচ্ছে, আজকেও বোধহয় হচ্ছে আমার মনে হয়। তো এটা খুবই ভালো লক্ষ্য। আর একটা প্রধান দুর্বলতা হচ্ছে যে ছোট ছোট শেয়ারের যেগুলো ইনসিগনিফিকেন্ট শেয়ার, কিছু কিছু জাঙ্ক শেয়ার, এগুলোর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এগুলো কে নিয়ন্ত্রণ করছে, কিভাবে নিয়ন্ত্রণ করছে আমার জানা নাই, কিন্তু এগুলোর দাম অযৌক্তিক ভাবে বেড়ে যাচ্ছে। এই ব্যাপারটা আমার মনে হয় সবার দৃষ্টি দেওয়া উচিত, কারণ ভালো শেয়ারের দাম বৃদ্ধি পেলে আমি খুব একটা অসুবিধা নেই, বা ভালো শেয়ারের দাম যুক্তিসঙ্গত পর্যায়ে আছে। কিন্তু কিছু জাঙ্ক শেয়ার এবং নট সো গুড এ ধরনের শেয়ারের দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে। এদিকে আমার মনে হয় রেগুলেটর এবং এক্সচেঞ্জ সবার দৃষ্টি দেওয়া উচিত যে কেন এটা হচ্ছে, কোথায় সমস্যা এবং কিভাবে এটা বন্ধ করা যায়। তাছাড়া বাজারে কিন্তু এখান থেকে একটা ঝুঁকির সৃষ্টি হতে পারে। অসংখ্য ধন্যবাদ জনাব ফারুক আহমেদ সিদ্দিকী আপনাকে। আমরা একটি বিষয় যদি জানতে চাই, আমরা দেখলাম ইদানিং কিছু ব্যাংক আসলে তাদের যেই পরিমাণ আসলে লিমিট পুঁজিবাজারে বিনিয়োগ করার, সেটি তারা ভঙ্গ করেছে এবং আমরা দু একটি ব্যাংকে জরিমানাও করতে দেখেছি, যেমনটি আসলে দেখেছিলাম 2010 সালে। আপনি কি একটু বলবেন জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, এটি আসলে কতটুকু ঝুঁকি তৈরি করছে কিনা বাজারে, ব্যাংকগুলোকে সাবধানী হওয়া উচিত? আমি ঠিক এক্স্যাক্টলি জানি না কতটুকু তারা অতিক্রম করেছে বা করেছে কিনা, তবে যদি কোনো ব্যাংক তার সীমা অতিক্রম করে ইনভেস্ট করে, এক্সপোজার বাড়ায়, তবে বাংলাদেশে ব্যাংকের দ্রুত এই ব্যাপারে এগিয়ে আসা উচিত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। আপনাদের সবারই নিশ্চয়ই মনে আছে যে 2010 সালে 10-12টি ব্যাংক মারাত্মকভাবে তাদের যে সীমা অতিক্রম করেছিল, এবং আজ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এবং এবার যে তারা মনিটরিং করছে, মোটামুটি দৃষ্টি দিচ্ছে যে নিচ্ছিলতা অতিক্রম না করে, এটা আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক তাদের দায়িত্ব জ্ঞানে পরিচয় দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব ফারুক আহমেদ সিদ্দিকী আপনাকে। জনাব আলামিন, আপনার কাছে একটু আসতে চাই। আমরা যেমনটি দেখেছিলাম বাজারে যখন দুঃসময় ছিল, তখন বারবার বলে করেও সরকার আসলে ব্যাংকগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে পারেনি। আবার যখন বাজার ঊর্ধ্বমুখী হওয়া শুরু করলো, তখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যাংক অতি উৎসাহিত হয়ে, এবং সুনির্দিষ্ট নামও এসেছে, দু একটি বীমা কোম্পানির শেয়ার নিয়ে তারা আসলে অতি কেনার ফলে সেই কোম্পানির দাম অনেক বেড়েছে, এমন জরিমানাও করেছে বাংলাদেশ ব্যাংক। এই সুসময়ের আসলে পাখি হচ্ছে কিনা ব্যাংকগুলো, জনাব আলামিন আপনি কি মনে করেন? না, আসলে এখানে আমি একটু ক্লারিফিকেশন দিচ্ছি। এটা ছিল যে আপনার এনআরবি ব্যাংক যেটা পায়োনিয়ার ইন্স্যুরেন্সের 50 লাখ টাকা জরিমানা করেছে, সেটা হচ্ছে সিঙ্গেল স্টকে এক্সপোজার নেওয়া। ওভারঅল যে ব্যাংকের এক্সপোজার সেটাও কিন্তু এখনো সেই লেভেলে যায়নি। কারণ আমাদের জানি যে একটা বিশেষ তহবিল মাননীয় প্রধানমন্ত্রী যে 6 দফার একটা ছিল 200 কোটি করে, টোটাল প্রায় এখানে 12,000 কোটি টাকা আসার কথা ছিল, সবগুলো ব্যাংক কিন্তু সেই ফ্যাসিলিটি নেয়নি। এবং অন্যান্য যে এক্সপোজারের পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটা কিন্তু এখনো টোটালি ইউজ করা হয়নি। তারপরেও বাংলাদেশ ব্যাংক মানে এই ব্যাপারটাকে তারা অবশ্যই মনিটর করছে, এই কারণে যাতে বাজারটা বুম ওইভাবে না হয়ে আগের মতো সিচুয়েশন ক্রিয়েট না হয়। সেই ক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশ ব্যাংক যথেষ্ট সতর্ক আছে, এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাও দেখছে যে সব P40 উপরে চলে গেছে, ওইগুলোর জন্য মনিটর করছে হাউজে যে কারা নন মার্জিন শেয়ার মার্জিন কোডে কিনছে কিনা। তার মানে একদিকে পুঁজিবাজারের যারা নিয়ন্ত্রক সংস্থা তারা যেমন সতর্কতা বা তদারকি করছে, অন্যদিকে বাংলাদেশ ব্যাংকও কিন্তু আসলে ইনভেস্টিগেট করে দেখছে যে কোনো ধরনের ঝামেলা হচ্ছে কিনা, আর্লি কিন্তু সেটাকে মানে তারা এটাকে তাদের নোটিসে নিয়ে আসছে। তার মানে কিন্তু আমরা বলতে পারি যে আসলে সেই 2010-এর প্রেক্ষাপটের চেয়ে এখনকার প্রেক্ষাপটটা একটু অনেক বেশি সচেতন বোথ সাইড সবাই, মানে আমরা যারা বিনিয়োগকারী বাজারে আছেন তারাও যেমন সবকিছু দেখছেন, রেগুলেটররাও কিন্তু খুব বেশি কনসার্ন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। তাই আমি মনে করি এখনকার বাজারে মানে আনডিউ কোনো ইনফ্লুয়েন্স ছাড়া যদি বাজারটাকে এভাবে চলতে দেওয়া হয়, এবং তার সাথে যদি ধরনের যদি কোনো সিরিয়াল ট্রেডিং থাকে, যদি কোনো গ্যাম্বলিং থাকে, যদি কোনো সমস্যা থাকে, সেগুলোকে নোটিস করে যদি জরিমানার আওতায় নিয়ে আসা হয়, তাহলে যেটা হবে এই ধরনের অর্গানাইজড কাজগুলো কেউ করবে না, এবং বাজারে অনেকটা সুশাসন নিশ্চিত হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন দু একটি ব্যাংক যদিও তাদের আসলে সীমা লঙ্ঘন করছে, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 7টি ব্যাংকের মধ্যে কিন্তু 58টি ব্যাংকই তাদের আসলে কাঙ্ক্ষিত বিনিয়োগ করেনি বাজারে। জি 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 জি। তার মানে এই ব্যাংকগুলোর আরো অপশন রয়েছে বিনিয়োগ করার, এবং সেটি হলে হয়তো বা বাজার আরো দীর্ঘমেয়াদে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। জনাব আলামিন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আহমেদ রশিদ আলী আপনার কাছে একটু ফিরতে চাই, যেটি আসলে আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে দুই নিয়ন্ত্রক সংস্থা
বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংক একটি বিষয় নিয়ে আসলে সহমত এখনো পর্যন্ত হতে পারেনি, সেটি হচ্ছে যেই স্থিতিশীলতা তহবিল করার কথা, প্রায় 20,000 কোটি টাকার তহবিল যা যেখানে আসার কথা, দীর্ঘদিন ধরে মানে যেই বিনিয়োগকারীদের যে ডিক্লারেশন ছিল, যেই লভ্যাংশ, সেটি আসলে পড়ে থাকা কোম্পানিগুলোর কাছে বাংলাদেশ ব্যাংক আসলে কেন বলছে যে যেই সমস্ত ব্যাংকগুলো তালিকাভুক্ত, আর্থিক প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত, তাদের সেই লভ্যাংশের টাকা তারা সেই তহবিলে দেবে না? এটি আসলে আইনে কি বলে? আপনার দৃষ্টিতে কি সমাধান হওয়া উচিত? জি, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে কিন্তু ভুল বোঝানো হয়েছে, ভুল তথ্য দিয়ে বোঝানো হয়েছে। আমরা যদি ব্যাংক কোম্পানি আইনের 35 নম্বর ধারা দেখি, সেখানে স্পষ্টত বলা আছে যে কোন আনক্লেম মানি এবং আনক্লেম যেটা থাকবে। আবার যদি আমরা এসইসির অর্ডিন্যান্সের 2 এর ধারাটা দেখি, সেখানে কিন্তু স্পষ্টত বলা আছে যে কোনটা ক্যাপিটাল ইস্যু ঘটনা, কোনটা ক্যাপিটাল ইস্যু হবে, সেটা একটা ব্যাখ্যা দেওয়া আছে। তো কাজেই এখানে আমি যেটা বলতে চাই, ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে বোঝানো হয়েছে যে ডিপোজিটার্স মানি, যে ডিভিডেন্ডটা আনক্লেম আছে সেটা ডিপোজিটার্স মানি, whereas it is not a depositors money, এটা হলো শেয়ার হোল্ডার্স মানি। তাহলে শেয়ার হোল্ডারের মানিটা কিভাবে ওনারা ডিপোজিটারের মানি বলতে চাচ্ছেন? এই জায়গায় একটা সাবোটাজ করা হচ্ছে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যদি ব্যাংক কোম্পানি আইনের 35 ধারা দেখি এবং এসইসি অর্ডিন্যান্সের যদি 2A দেখি, তাহলে এটা স্পষ্ট হয়ে যায় যে কোনটা শেয়ার হোল্ডার্স মানি, কোনটা ডিপোজিটার্স মানি। সো কাজেই এই জায়গাটা শুরু হওয়া উচিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে জিনিসটা হয়তো কাউকে বুঝাইতে হইতে পারে যে যারা আছেন, অথবা ওনাকে বুঝতে হবে যে ডিপোজিটার মানি কোনটা। আর আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গা থেকে বাংলাদেশ ব্যাংক অবশ্যই জিনিসটা করতে হবে, কারণ ইতিমধ্যে আমরা যে 20,000 কোটি টাকার তহবিলের কথা বলছি, সেখান থেকে কিন্তু এখন আর 20,000 কোটি টাকা হয়তো থাকবে না, কারণ যে ব্যাংক বিসির কাছে প্রায় 8-9 হাজার কোটি টাকা আশা করেছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বোনাস শেয়ার ছিল, সেখানে সেই শেয়ারগুলা ফরেন ইনভেস্টররা নিয়ে গেছেন। সো এখন কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই তহবিলটা অনেক কমে আসবে। স্কয়ারেও কিন্তু এরকম আছে যে ওনাদের কাছে যে টাকা 5,000 কোটি টাকার মতো ছিল, সেখান থেকে ওনারা বলছেন যে অনেকে ক্লেম করে নিয়ে গেছেন সেগুলো। কাজেই বাংলাদেশ ব্যাংক যদি এইরকম একটা গেম করার চেষ্টা করে, সেটা আমি গেমই বলবো, কারণ ওনারা কেন দিতে চাচ্ছেন না? এটা তো শেয়ার হোল্ডার্স মানি, এটা তো ব্যালেন্স শিটে রিফ্লেক্ট করতে হবে যে আমি ডিভিডেন্ডটা এত টাকা ডিভিডেন্ড এটা শেয়ার হোল্ডাররা পাবে, এটা তো ব্যালেন্স শিট আইটেম। তো কাজে এটা ডিপোজিটারের তো কোনোভাবেই আমি দেখছি না যে এটা আমার মনে হয় একটা শুরু হওয়া উচিত ইমিডিয়েটলি। জি জি, জনাব আহমেদ সাহেব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছে একটু ফিরতে চাই এই বিষয় নিয়েই, তবে ছোট্ট একটি বিরতির পরে। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিছুটা মুখোমুখি অবস্থান নিয়েছে, এবং যেই বিষয়ে আরও নতুন কিছু তথ্য আমরা পেলাম জনাব আহমেদ আলীর কাছ থেকে, যে বিভিন্ন কোম্পানি তারা যেই পরিমাণে বলেছিল শুরুতে, সেই পরিমাণ ডিভিডেন্ড তাদের কাছে নেই, অনেকে নেওয়া শুরু করেছে। তাহলে আসলে এই তহবিল কি হতে পারে, কত পরিমাণ হতে পারে, এবং কোম্পানিগুলো কি এখানে আসলে কোনো ফাঁক ফোকরের আশ্রয় নিচ্ছে কিনা, অর্থাৎ যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ তারা ডিক্লেয়ার করছে কিনা, এই ক্ষেত্রে কি করণীয়, আমরা সেই সব বিষয় নিয়ে আপনার কাছ থেকে বিশ্লেষণ জানতে চাইবো জনাব ফারুক আহমেদ সিদ্দিকী। তবে ছোট্ট একটি বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন আমাদের বিদ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আমরা আজকে আলোচনা করছি, আলোচনায় পুঁজিবাজার। বিরতিতে যাবার আগে যেমনটি জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছে প্রশ্ন ছিল যে এই যে একটি মুখোমুখি অবস্থান, আপনি পুরো বিষয়টি জানেন যে আসলে একটি বড় তহবিল করার কথা, যেটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানিতে পড়ে রয়েছে,
যেই ডিভিডেন্ডগুলো আসলে নেয়ার কোনো মালিকানা নেই বা কারো দাবি নেই, সেই তহবিল নিয়ে যখনই আসলে তহবিল করতেই যাচ্ছে বিএসইসি, তখন নানান রকমের বাধার মুখে পড়ছে। যেমনটি জনাব আহমেদ আলীও বললেন যে বিভিন্ন কোম্পানি শুরুতে যেই পরিমাণে ডিক্লারেশন ছিল সেটি তারা এখন বলছে তাদের হাতে ওই পরিমাণ টাকা নেই। অন্যদিকে ব্যাংকের কথা বলে গভর্নর সাহেবও বলেছেন যে আসলে এই এতগুলো যে এগুলো হচ্ছে আমানতকারীদের টাকা এবং এটা দেওয়া যাবে না। আপনি আসলে কি মনে করেন এই অবস্থানটি কি হতে পারে? দেখেন, প্রথম হচ্ছে আমি লয়ার না, সুতরাং আইনের ব্যাখ্যা আমার পক্ষে দেওয়া সম্ভব না, উচিত না। এটা আইনজ্ঞকে দিয়ে বলতে পারবে যে আসলে আইনের ব্যাখ্যাটা কি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কিছু বোঝানো হয়ে গেছে আর উনি বুঝে গেছেন, এত ইম্যাচিউর একজন লোককে আমাদের ব্যাংকের গভর্নর করা হয়েছে, এটাও আমার মনে হয় না। যাই হোক, এটা আইনের ব্যাপারে আমি কোনো কথাই বলবো না, কারণ আমি জানি। তবে অন্য ব্যাপারে আমি যেটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই সমন্বয়হীনতা কেন? যখন এসএসসি এই নিয়মটা করলো, আমার মনে হয় যেহেতু প্রাইমারি রেগুলেটর ব্যাংকের বাংলাদেশ ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট কোম্পানি কমিশনার আচ্ছা একটা, তো প্রাইমারি রেগুলেটর যারা আছেন তাদের সঙ্গে একবার বসলে তো কোনো অসুবিধা ছিল না। এসএসসি আমার মনে হয় যে এই ধরনের নিয়ম হঠাৎ করে করার আগে তারা ব্যাপারটা নিয়ে ইন্স্যুরেন্স রেগুলেটর এবং ব্যাংকিং রেগুলেটরের সঙ্গে একসঙ্গে বসতে পারত, সবাই তিনজন মিলে একটা সমন্বিত সিদ্ধান্ত নিতে পারত, যাতে করে এটা সুচারুরূপে বাস্তবায়ন করা যায়। এখন বাংলাদেশ ব্যাংক আইনত সঠিক বা এসএসসি সঠিক এটা কিন্তু আমি জানি না, আমি আইনজ্ঞ নই। দ্বিতীয়ত, আমি এটাও বলবো যে বাংলাদেশ ব্যাংকও যখন কোনো সিদ্ধান্ত নেয় যেটার প্রভাব পুঁজিবাজারে পড়তে পারে, সে ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ব্যাংকেরও উচিত এসএসসির সঙ্গে একটা সব মিটিং করা, একটা সমন্বিতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া। এই যে সমন্বয়ের কথাটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, এটা অত্যন্ত আনফরচুনেট যে দুটা বড় রেগুলেটর প্রাইম আমাদের দেশে, এসএসসি এবং বাংলাদেশ ব্যাংক, তারা কোনো আলোচনা না করে একটা সমন্বয়হীনতার মাধ্যমে একটা বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেটা নিয়ে তাদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা পাবলিক হয়ে গেছে। জনগণ জানে, রেগুলেটররা জানে, মার্কেট প্লেয়াররা জানে, ডিপোজিটররা জানে। এটা কিন্তু দুর্ভাগ্যজনক। আমি এটা দুটো অর্গানাইজেশনকে অনুরোধ করবো ভবিষ্যতে যখন তারা কোনো সিদ্ধান্ত নেয় তখন তারা যেন একসঙ্গে বসে সমন্বিত সিদ্ধান্ত নেয়। স্যার, এক্ষেত্রে একটু যদি জানতে চাইবো যে অন্যান্য দেশে আসলে কি রয়েছে, অন্যান্য দেশে কি এরকম কোনো তহবিল রয়েছে? এটা আমি এটা এক্সপার্ট না, আমি 3 বছর মাত্র এসএসসি তে চাকরি করেছি, আমার 40 বছর চাকরি জীবনের মধ্যে মাত্র 3 বছর। সুতরাং আমি কোনোদিনই ক্লেম করি না যে আমি সিকিউরিটির আইনের মধ্যে এক্সপার্ট। আপনারা জাস্ট ওপিনিয়ন চান বলে আমি আসি। সুতরাং অন্যান্য দেশে কে কি করে এটা লালী সাহেব ভালো বলতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ। তারা জীবন কাটিয়েছেন এতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু জনাব লালী সাহেব আপনার কাছেই আসতে চাই যে আসলে এই অন্যান্য দেশের প্র্যাকটিসটা কি, অন্যান্য দেশ কি এই অবর্ণিত যে ঘোষণা, যেই তহবিল নেওয়ার কেউ নেই, যে লভ্যাংশ, সেটাকে কিভাবে ব্যবহার করে? এটা আছে, এটা অনেক দেশে আছে, এরকম একটা তহবিল ওনারা করেন। হ্যাঁ, তো এইটা নতুন কিছু না, এরকম বোর্ড অফ গভর্নেন্স করেন এবং এটাকে একটা ট্রাস্টি করে এই ফান্ড গুলো এক জায়গায় ওনারা করেন, আলাদা একটা অ্যাকাউন্ট করে ওখানে ওনারা জমা রাখেন। এটা আছে অনেক দেশে, হয়তো একটু আইনটা হয়তো 19-20 হতে পারে, বাট এই জিনিসটা আছে। অসংখ্য ধন্যবাদ জনাব আলামিন। আপনার কাছ থেকেও মূল্যায়ন জানতে চাই যে আসলে এই যে দুটো বিষয় আপনি শুনছিলেন, এই বিষয় নিয়ে আসলে অনেক কথাই বলার রয়েছে। এখানে একটি চমৎকার উদ্যোগ হতে পারত এবং আমরা জানি যে একটি কমিটিও এর মধ্যে হয়েছে। এবং আরেকটি বিষয় যেটি জনাব ফারুক আহমেদ সিদ্দিকী বললেন যে আলোচনা হয়েছে কিনা, আমি যতটুকু জানি যে নিয়ন্ত্রক তালিকাভুক্ত কোম্পানিগুলোর যে তাদের একটি কমিটি রয়েছে এবং তারা তাদের সাথে কিন্তু বিএসইসি আলোচনাও করেছে। সব মিলিয়ে আপনি আপনার কাছ থেকে মূল্যায়ন জানতে চাই। সেটা কিন্তু অন্য জিনিস, তালিকাভুক্ত কমিটি আর বাংলাদেশ ব্যাংক তো আলাদা জিনিস। জি জি, অসংখ্য ধন্যবাদ জনাব আলামিন। আপনার কাছে একটু আসতে চাই, আপনার মূল্যায়ন জানতে চাই এই বিষয়ে।
আমি আসলে এটা অক্টোবরে প্রথমে তারা চিন্তা করে যে বিভিন্ন কোম্পানিতে প্রচুর পরিমাণে অবন্টিত লভ্যাংশ রয়ে গেছে অক্টোবর মাসে, গত বছরের অক্টোবরে। তারপরে জুলাই মাসে কিন্তু একটা আপনার রুলস হয়েছে, হ্যাঁ, যে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড রুলস, জুলাই মাসে একটা প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে 22/8/2021 সালে মানে একটা বোর্ড অফ গভর্নেন্স করা হয়েছে, 10 সদস্য বিশিষ্ট একটা বোর্ড অফ গভর্নেন্স। এখন এই বোর্ডের ফাংশনটা হচ্ছে তারা যে আনক্লেম ডিভিডেন্ড গুলো আছে সেগুলোকে এনে সেগুলোকে তারা রিফাইন্যান্সিং করবে, এবং মার্কেট যদি কখনো কারেকশনে যায় ওখান থেকে তারা এটাকে বাই করে স্টেবল করার চেষ্টা করবে, ওভারহিটেড হয়ে গেলে সেল করে সেটাকে মার্কেটে সাপ্লাই বাড়াবে। মানে এই ধরনের একটা প্ল্যান থেকে কিন্তু তারা কাজটা করেছে, আইসিবি এটাকে এক্সিকিউট করবে এবং বোর্ড অফ গভর্নেন্সের সাজেশনে। তো এখন যেটা ছিল 13/9-তে একটা মিটিং হয়েছে, যতগুলো রেগুলেটর আছে সবার একটা কোঅর্ডিনেশন মিটিং। সেখানে আমাদের বিসেক ছিল, বাংলাদেশ ব্যাংক ছিল, ইডরা ছিল, তারপর আরজিএস ছিল, তারপরে আপনার হলো রেজিস্ট্রি অফ জয়েন্ট স্টক থেকে শুরু করে সমবায় অধিদপ্তর, সবার একটা কোঅর্ডিনেশন মিটিং ছিল। সেই মিটিং এ যে বিষয়টা হয়েছে, ব্যাংকগুলো তারা বলছে অ্যাজ পার ব্যাংকিং অ্যাক্ট আমরা এটা দিতে পারি না। তো ওই জায়গাটা থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে অন্যান্য কোম্পানিগুলো যে এই ধরনের ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে একটা রিসেন্টলি একটা নতুন রুলস করেছে যে পুঞ্জীভূত লস থাকা সত্ত্বেও যদি এইবার প্রফিট করে সেই প্রফিট থেকে লভ্যাংশ দেওয়া যাবে। এটার ক্ষেত্রে তারা ব্যাংকে তারা এক্সাম্পশন চেয়েছে যে না, আমরা অ্যাকুমুলেটেড লস থাকলে আমরা কারেন্ট ইয়ারের প্রফিট থেকে ডিভিডেন্ডে যেতে পারবো না। তাহলে বাংলাদেশ ব্যাংক কিন্তু সেটাতে এগ্রি করেছে। তাহলে এইভাবেই কিন্তু একটা 3টা সাজেশন নিয়ে তারা এসছে যে বাংলাদেশ ব্যাংকের যে রুলস গুলো আছে সেগুলো মানবে বাংলাদেশ ব্যাংক, এইখানে বিসেক যাতে ইন্টারফেয়ার না করে। পরবর্তীতে বিসেক চেয়ারম্যান আবার বলে গেলেন যে আসলে ওনাকে কমিউনিকেট করার ক্ষেত্রে বোঝানো হয়েছে যে এটা আমানতের মানি, আসলে এটা আনডিস্ট্রিবিউটেড মানি, সেটা আমানতের অংশ না, সেটা শেয়ার হোল্ডারদের লভ্যাংশ। আমরা যেহেতু একটা নতুন এখানে বোর্ড হয়েছে, ট্রাস্টি হয়েছে, অন্যান্য সবাই দিচ্ছে, তাদেরকে সেটা দিতে হবে। সেই অবস্থায় আর কি আসলে ব্যাপারটা ওখানেই ইয়া হয়, কিন্তু এখনো ডিসিশন হয়নি। বাট অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে দুইজনকে জয়েন্টলি একটা ডিসিশন নিয়ে তারপর যে সিদ্ধান্তটা হবে সেটাই হবে সরকারি সিদ্ধান্ত। তাহলে এই হচ্ছে বর্তমানে সার্বিক প্রেক্ষাপট আর কি। তো আমি মনে করি এই বিষয়টা ধরেন যেহেতু স্টেবিলাইজ করার ক্ষেত্রে ইনিশিয়াল প্রেডিকশন ছিল হয়তো 21,000 কোটি টাকা আসবে, বাট বর্তমানে সেই টাকাটা নেমে আসছে 5 থেকে 6,000 কোটিতে। কারণ তারা বলেছে যে আমরা যখন নোটিস করেছি, সার্কুলার দিয়েছি, অনেকে তাদের ডিভিডেন্ডটা নিয়ে গেছে, সেই হিসাবে আমাদের হাতে অবন্টিত এখন আর আগের পরিমাণ নাই। তাহলে সেই পরিমাণটা 5 থেকে 7,000 নেমে এসছে। সেটার মধ্যে অলরেডি 310 কোটি টাকা জমা হয়েছে ক্যাশ, বোনাসও জমা হয়েছে। শুধুমাত্র ব্যাংকিং এর ক্ষেত্রে বিষয়গুলো হয়তো ফয়সালা হওয়ার পরে দুজনে মিলে জয়েন্ট একটা ডিসিশন আসার পরে বাকি টাকাগুলো আসবে। এতটুকু পর্যন্ত আর কি লাস্ট আপডেট আমি যতটুকু জানি। মানে এখন পর্যন্ত তহবিলে 310 কোটি টাকা ক্যাশ জমা হয়েছে। ক্যাশ জমা হয়েছে, রাইট। ব্রিটিশ আমেরিকান টোবাকো তারা কি জমা করেনি? হ্যাঁ, তারা জমা দিয়েছে। তারা অ্যাজ পার একটা পত্রিকা রিপোর্টে দেখলাম তারা 40 লাখ টাকার মতো ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে আর বোনাস দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে লাস্ট যেই মানে সেপ্টেম্বরের মানে অগাস্ট মাসের যে আমাদের লাস্ট আপডেটটা দেখলাম, সেটাতে দেখলাম যে এই পরিমাণ তারা দিয়েছে। বাট তারা আরো সামনে দিবে, এবং এটা হচ্ছে হয়তো তারা আবার নোটিস করেছে, এই নোটিশের যদি কেউ রিপ্লাই না করে তাহলে হয়তো তারা সেটা ফান্ডটা দিয়ে দিবে। আচ্ছা, এটা তো মানে 31শে আগস্ট পর্যন্ত শেষ সময় বেঁধে দেওয়া ছিল। 1 মাস এক্সটেন্ড করেছে, 1 মাস এক্সটেন্ড করেছে। তারা 15 দিন চেয়েছে, এখন 1 মাস, এই 30 সেপ্টেম্বর পর্যন্ত আর কি এটা টাইমটা থাকবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জনাব আলামিন আপনাকেও। তার মানে আমরা আশা করতে পারি যে একটি সুরাহার দিকে যাচ্ছে বিষয়টি, এবং এটি সুরাহা হলে আমরা কদিন ধরে দেখছি পুঁজিবাজারে যেই কিছুটা কারেকশন হচ্ছে সেটি কিন্তু এর প্রভাবেই হচ্ছে। এই অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে আসলে এই দ্বিমুখী অবস্থানের কারণে 2010 সালেও কিন্তু দেখা গিয়েছিল বাংলাদেশ ব্যাংকের একটি কথার কারণেই কিন্তু বাজারে প্রথম ধস শুরু হয়। তো আমরা আশা করি না সেরকম কিছু নতুন করে আবার হোক, এই দুই সংস্থা মিলে আসলে যেটি হয়। এবং অর্থমন্ত্রী সাহেব যেটি বলেছেন যে বিএসইসির যে সিদ্ধান্ত, এটি কিন্তু সরকারের সিদ্ধান্ত বা সরকারের কথা। তো দর্শক, আমরা আলোচনা আরও করতে চাই পুঁজিবাজার নিয়ে, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে। তবে ছোট্ট আরেকটি বিরতির পর আপনারা দেখছেন বিদ সংলাপ অনুষ্ঠান, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন বিদ সংলাপ অনুষ্ঠান, আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। যে বিষয়ে আজকে আমরা আলোচনা করছি, আলোচনায় পুঁজিবাজার। বিরতিতে যাবার আগে নানান বিষয়ে কথা হচ্ছিল, আমরা একটু কয়েকটি ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। জনাব আলামিন, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, আমরা জানি যে বেশ কিছু কোম্পানির আসলে বোর্ড রিস্ট্রাকচার করা হয়েছে এবং সেই কোম্পানিগুলো পুঁজিবাজারে লেনদেনের অপেক্ষায় রয়েছে, যার মধ্যে অন্যতম পিপলস লিজিং, যেটি নিয়ে আসলে অনেক বিনিয়োগকারী যেখানে আটকে রয়েছে। এই বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো আপডেট রয়েছে কিনা? এছাড়াও অন্যান্য বেশ কিছু কোম্পানি আমরা জানি নতুন বোর্ডে কাজ শুরু করেছে, আপনার কাছে জানতে চাই কোনটার কি অবস্থা এখন? আসলে নতুন কমিশন টোটাল 13টা বোর্ডকে রিস্ট্রাকচার করেছে। তার মধ্যে সর্বশেষ করেছে সাবকো স্পিনিং, বা তার কিছুদিন আগে করেছিল ফ্যামিলি টেক্সটাইল।
এর মধ্যে কিছু সুফল এসছে, এবং আমরা জানি যে রিংশাইন কোম্পানি এবং আপনার হচ্ছে এমআরএল, যেটা তাদের বোর্ড রিস্ট্রাকচার করার কারণে তারা প্রোডাকশনে যাবে এমআরএল অয়েল, আর রিংশাইন অলরেডি তাদের ক্যাপাসিটি 24% প্রোডাকশনে গিয়েছে। আর ফ্যামিলি টেক্সটাইলের যেটা আপনার নতুন বোর্ড রিস্ট্রাকচার করা হচ্ছে, সেখানে তারা ওই মানে এই মাসের শুরুতে 1 তারিখে তারা একটা বিসেকে জয়েন্ট মিটিং করেছে, প্রিভিয়াস বোর্ড এবং বর্তমান বোর্ড মিলিয়ে। তারা সেখানে মিটিং করার পরবর্তীতে প্র্যাকটিক্যালি মানে ফ্যাক্টরি ভিজিট করে আসছে 11 তারিখ। ভিজিট করে এসে তারা যেটা দেখেছে যে তারা 40% ক্যাপাসিটিতে প্রোডাকশন করছে। তাদের এখন শর্ট মানে যেটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের যে শর্টফলটা আছে, এগুলো যদি ওভারকাম করা যায় তারা হয়তো ফুল ফ্লেজে যেতে পারবে। তার মানে আমরা এই যে বোর্ড যে রিস্ট্রাকচার করা হচ্ছে, তাতে আমরা যে জিনিসগুলো দেখছি যে একটা কোম্পানি যেখানে দীর্ঘদিন অবহেলিত ছিল, বা মালিকরা শেয়ার বিক্রি করে পালিয়ে চলে গেছে, বা কেউ কেউ দেশের বাইরে চলে গেছে, সেটার মধ্যে কিছুটা হলেও আগের চেয়ে অবস্থার চেয়ে সুশাসনের দিকে যেতে চাওয়ার জন্যই তারা কিন্তু মিটিং গুলো করছে, করে কোথাও কোথাও স্পেশাল অডিটর অ্যাপয়েন্ট করছে। হ্যাঁ, এবং আমরা যা দেখছি যে ভিজিবল কিছু গ্রোথ হচ্ছে, যেটা আসলে একদম ইনঅ্যাক্টিভ ছিল। তো আমরা মনে করি যে এভাবে যদি বোর্ডগুলো রিস্ট্রাকচার করে কোনো যদি মনে হয় যে আসলে এটাকে প্রফিটেবল অবস্থায় নেওয়া যাবে, তাহলে তারা হয়তো হেল্প করবে, আর যদি নেওয়া না যায় তাহলে লিকুইডেশনে চলে যাবে। সেটার জন্য যদিও একটা লেন্দি প্রসেস যেতে হবে। তো আমরা মনে করি এই বোর্ড রিস্ট্রাকচারিং গুলো বাজারে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। দীর্ঘদিন যেসব বিনিয়োগকারীর ফান্ড আটকে ছিল, সেগুলো হয়তো তারা একটা রিলিজ করার সুযোগ পেতে পারে যদি সেটা আবার ফুল ফেজে প্রোডাকশনে যায়। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ রশিদ লালী। আপনার কাছে একটু আসতে চাই। আমরা জানি যে আসলে এখন বর্তমানে কমিশনের একটি রোড শো চলছে ইউরোপের দেশ সুইজারল্যান্ডে, এবং এর আগেও তারা যুক্তরাষ্ট্র, দুবাই, এরকম বিভিন্ন দেশে রোড শো করেছে। এর ফলে আসলে কতটুকু বিনিয়োগ বাড়ছে বাজারে? আপনারা যেহেতু আপনারা প্রতিদিনই বাজারে রয়েছেন এবং কাজ করছেন, আসলে বিদেশি বিনিয়োগ কি বাজারে আসছে এবং কি সুফল আসছে এর থেকে? জি, ধন্যবাদ। দেখেন, একটা বিষয় কিন্তু খুব স্ট্রেট, এটা জেনে রাখা ভালো। সেটা হলো যে বাংলাদেশের ইকোনমিতে যে অবস্থানে আছে ইকোনমিটা, সেই ইকোনমির বিষয় কিন্তু আজ পর্যন্ত বিদেশে গিয়ে কেউ কিন্তু কোনো প্রচার করে নাই। এই প্রথমবারের মতো বাংলাদেশের অর্থনীতি শোকেস হচ্ছে, তার সাথে পুঁজিবাজারকে রোড শো করা হচ্ছে পুঁজিবাজারের জন্য। আপনার প্রশ্নের ডাইরেক্ট উত্তর যদি আমি দেই, তাহলে এইটা আমি দিতে পারি যে দেখেন, দুবাই থেকে যাত্রা শুরু হয়েছে এবং দুবাই থেকে কয়েকটা মিউচুয়াল ফান্ডের কিন্তু ইনভেস্টমেন্ট এসছে, ওখানে এগ্রিমেন্ট সাইন হয়েছিল। আর এই ইনভেস্টমেন্ট গুলো কিন্তু একদিনে আসে না, ইট টেক্স টাইম, বিকজ যারা ফরেন ফান্ড মেনটেন করে ওরা কিন্তু রাতারাতি কিন্তু আপনাকে কোনো ফান্ড দেয় না। তো আমরা যেটা বলতে পারি সেটা হলো যে বেশ ইনকোয়ারি আসতেছে, দে আর ইনকোয়ারিং অ্যাবাউট আস, এবং এই বিষয়গুলো কিন্তু খুব পজিটিভলি আমরা দেখছি যে এইটার কিছু কিছু প্রভাব আমরা পাচ্ছি এই মুহূর্তে। বাট এইটা আমি বলতে পারি যে এটা একটা ভালো একটা ইম্প্যাক্ট আসবে, বাজারে আসবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের এফডিআইও কিন্তু ইন্টারেস্ট শো করছে অনেক। অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় আমরা জানতে চাইবো, সেটি হচ্ছে ওটিসি মার্কেট। আমরা দেখলাম যে সাম্প্রতিক সময় আলোচিত ওটিসি মার্কেট বন্ধ করে দেওয়া হলো। সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে কি হবে এবং এতে করে বিনিয়োগকারীরা লাভবান হবেন কিনা? দেখেন, ওটিসি মার্কেটে যে ব্যবহার করা হচ্ছিল যে জিনিসগুলা, এইটা ডাম্পিং স্টেশন হয়ে গেছিল। ওটিসি মার্কেট কিন্তু এই কাজের জন্য নয়, আমরা যে কাজে ব্যবহৃত করছিলাম ওটিসি মার্কেটটাকে। সো আমি মনে করি ওটিসি মার্কেট বন্ধ করে খুব যথাযথ সিদ্ধান্ত নিয়েছে এসিসি, এবং এখান থেকে যে সকল কোম্পানি যে সেগমেন্টে যাওয়া উচিত সেগুলো ওনারা সেই সেগমেন্টে দিয়ে দিয়েছেন। যেটা প্রফেসর সাহেবও বললেন যে কিছু দিয়েছেন এসএমই বোর্ডে, কিছু দিয়েছেন অল্টারনেটিভ বোর্ডে দিয়েছে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়েছে। আমি সাথে আরেকটা জিনিস একটু বলতে চাই, সেটা হলো যে রিস্ট্রাকচার যেটা করা হয়েছে বোর্ড, সেটা খুব ভালো উদ্যোগ। কেন ভালো উদ্যোগ বলি, সেটা হলো আমাদের দেশের ডিলিস্টিং আইন কিন্তু খুব ভালো একটা আইন নাই। হ্যাঁ, 1 পেজের আইন আছে লিস্টিং রেগুলেশন। তো আগে আমরা স্ট্রেট অ্যাওয়ে ডিলিস্টিং করে দিতাম, তাতে করে ইনভেস্টররা কিন্তু ভুক্তভোগী হতো, ওনারা কিছুই পেতেন না। কিন্তু এখন এই রিস্ট্রাকচারিং করার পরে যেটা আমরা দেখছি, কোম্পানিগুলো দাঁড়াচ্ছে, চেষ্টা করছে দাঁড়াবার, এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ওনাদের শেয়ারের ভ্যালুটা অন্তত কিছুটা আছে।
যেমনটা আমরা ইন্ডিয়াতে দেখি যে ডিলিস্টিং এর যে রেগুলেশনটা খুব স্ট্রিনজেন্ট রেগুলেশন, 6 মাস আগে নোটিশ হবে, এর মধ্যে ওখানে ভ্যালুয়ার বসবে, ভ্যালুয়ার একটা ভ্যালু বের করবে শেয়ারের, এবং সেই ভ্যালু হিসাবে 6 মাস পরে সেবি সেটাকে বলবে যে এবার এই ভ্যালু ধরে তোমরা টাকা পেমেন্ট করে দাও সব বিনিয়োগকারীদেরকে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ রশিদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষবারের মতো জনাব ফারুক আহমেদ সিদ্দিকী আপনার কাছে আসতে চাই। বিনিয়োগকারীদের নিশ্চয়ই বুঝে শুনে বিনিয়োগ করার পরামর্শ দেবেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বব্যাপী আসলে বাংলাদেশের পুঁজিবাজারে যে সম্ভাবনার কথা বলা হচ্ছে সেটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনার কাছে মূল্যায়ন জানতে চাই, কমিশন যা করছে তা আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং বিনিয়োগকারীদের জন্য কি বলবেন? না, বিনিয়োগ উৎসাহিত করা তো ভালো জিনিস, তবে যতটা অপটিমিস্টিক আমি কি বুঝতে পারছি না যে এই রোড শো করে কতটুকু ফল হবে বা না হবে, আমি এই ব্যাপারে নিশ্চিত। 2 নম্বর, সেকেন্ডারি মার্কেটে যদি শেয়ার আসে, এটা যদি দীর্ঘমেয়াদী না হয় তাহলে কতটুকু লাভ হবে? যদি আসে প্রফিট নিয়ে চলে যায়, যেটা 1996 সালেও ঘটেছিল। সুতরাং খুব ফরেন ফান্ড সেকেন্ডারি মার্কেটে আসলে আমাদের খুব বেশি খুশি হওয়ার কারণ আমি দেখি না। দ্বিতীয়ত, লালী সাহেব ঠিকই বলেছেন যে রোড শো করেছেন এবং তারপর থেকে পরের দিন থেকে শেয়ার এখানে ইনভেস্টমেন্ট আসা শুরু করবে, এটা বাস্তবসম্মত না। ব্র্যান্ডিং হচ্ছে, বাংলাদেশে তো ব্র্যান্ডিং হচ্ছে। ব্র্যান্ডিং হয়তো হচ্ছে, কিন্তু এটা ব্র্যান্ডিং করাটা কার কাজ, কে করছে, আমি এটা নিশ্চিত না। প্রধান কথা হলো যে এখানে আমার ব্যক্তিগত ধারণা, আমার হয়তো ভুল হতে পারে, যে এ ধরনের রোড শো করে যে খুব বেশি ফলপ্রসূ কিছু হবে এটা আমার মনে হয় না। হয়তো বাংলাদেশকে পরিচিত করানো যাবে, দ্যাট ফার ইজ ফাইন, দ্যাটস অলরাইট। বাংলাদেশের ইকোনমি উন্নতি হচ্ছে এইটুকু হয়তো বিদেশে জানানো যাবে, কিন্তু এই রোড শোর ফলে কেউ এখানে বিনিয়োগ করতে এগিয়ে আসবে দীর্ঘমেয়াদী, এগেন আমি বলছি দীর্ঘমেয়াদী, সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। ভবিষ্যৎ বলতে পারবে, এটা ভবিষ্যতে দেখা যাবে যে আসলে এটা আসে কিনা। আমাদের সময় স্বল্পতার কারণে জনাব ফারুক আহমেদ, শেষ সময় আপনি যদি 2-1টি পরামর্শ দেন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে, কতটুকু সাবধানে তাদের বিনিয়োগ করা উচিত? না, তাদের রাইজিং মার্কেটে বর্তমানে যে অবস্থা আছে, যে মার্কেট কারেকশন যদি হয়, প্রফিট টেকিং হয়, তাদের কোনো আশঙ্কা নাই। কিন্তু যদি বাজার ক্রমাগত বাড়তেই থাকে, তবে একটা স্টেজে যে আমাদের বিনিয়োগকারীকে সাবধান হতে হবে, এবং এখন থেকেই যখন বিনিয়োগ করবেন তখন যদি ভালো কোম্পানিতে বিনিয়োগ করেন, স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানিতে যদি বিনিয়োগ করেন, হয়তো প্রফিট কম হতে পারে কিন্তু আপনার একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু বাজে কোম্পানিতে, জাঙ্ক কোম্পানিতে ইমিডিয়েট ক্যাপিটাল গেইনসের জন্য 7 দিন পরে বিক্রি করে দেবেন, এই ধরনের বিনিয়োগ বাজারে বেশি না হয় ভালো, এবং এটাকে কন্ট্রোল করার চেষ্টা করা উচিত। যে যদি কোনো কারণ এখানে একটা ম্যানিপুলেটরদের একটা ভূমিকা থাকাটা অসম্ভব নয়, এটা লালী সাহেব ভালো বলতে পারবেন আমার চাইতে। তবে আমার বিশ্বাস যে এই ধরনের মার্কেটে একটা ম্যানিপুলেটরদের একটা ক্ষেত্র হয়ে ওঠে, এবং আলটিমেটলি সেকেন্ডারি মার্কেটে একটা বিশৃঙ্খলা দেখা দেয়। সে ধরনের বিশৃঙ্খলা, এটার প্রভাব কিন্তু এসে প্রাইমারি মার্কেটেও পড়ে, এবং প্রাইভেট প্লেসমেন্টের যে নিয়ম কারণ গুলো আছে তখন এইগুলো তছনছ হয়ে যেতে থাকে। জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আহমেদ রশিদ আলী, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আলামিন, আপনাকে ধন্যবাদ অসংখ্য। এবং আমরা আশা করি যারা বিনিয়োগকারী তারা যে পরামর্শগুলো বারবারই আসে, যে আবেগ কন্ট্রোল করে শুধুমাত্র যেই শেয়ারের দাম বাড়ছে সেই দিকে নজর না দিয়ে সেই কোম্পানির ম্যানেজমেন্টে কারা রয়েছে, কেমন আসলে তাদের উৎপাদন সক্ষমতা, সব কিছু বিবেচনা করে যদি বিনিয়োগ করা যায় তাহলে হয়তো বা দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা নেই। দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24।